Assalamu alaikum everyone. So let's start our class which concerns the famous drama by Greek tragedian or Greek dramatist Sophocles. এখানে তোমরা স্ক্রিনে দুটো নাম দেখতে পাচ্ছ এভরিওয়ান। নাম দুটো কি কেউ একটু উচ্চারণ করো তো তাড়াতাড়ি, ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং প্রচুর ইনফরমেশন পাবে। যারা বাইরের স্টুডেন্ট তারা খাতা কলম নাও, কারণ এত ইনফরমেশন থাকবে তোমাদের অনেক লেখালেখি করতে হবে। আর যারা পেইড স্টুডেন্ট তারা জাস্ট ক্লাসটা শুনো, কারণ রেকর্ডেড ক্লাস তোমাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাবে। হ্যাঁ, স্ক্রিনে দুটো নাম লেখা আছে, কেউ একটু উচ্চারণ করো প্লিজ, আমাকে একটু পড়ে শোনাও তো। Oedipus Tyrannus, Oedipus Rex. আচ্ছা, এডিপাস টিরানাস অথবা এডিপাস রেক্স। স্ক্রিনে আমি তোমাদের আগেও বলেছিলাম যে আমাদের ক্লাস ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে। আজকে দেখো ক্লাসটা কেমন হয়। স্ক্রিনে তোমরা যে দুটো নাম দেখতে পাচ্ছ, এই দুটোর প্রথমটা যেটা হচ্ছে ও আই ডি আই পি ও ইউএস, এডিপাস, এডিপাস টিরানাস, এটা হচ্ছে গ্রিক নাম, গ্রিক। আর পরেরটা যেটা, সবাই স্ক্রিনের দিকে তাকাও, পরেরটা হচ্ছে এডিপাস রেক্স, এটা হচ্ছে ল্যাটিন। এই নাটকের লেখক হচ্ছে সফোক্লেস, যিনি ছিলেন একজন গ্রিক নাট্যকার, গ্রিক প্লেরাইট অথবা ট্র্যাজেডিয়ান, যার জন্ম 496/495 থেকে 406 অথবা 405। আচ্ছা, মাঝখান থেকে সবার কাছ থেকে একটু জেনে নিচ্ছি, এই যে খ্রিস্টপূর্বর হিসাবটা যে উল্টা হয়, মানে বেশি থেকে কমের দিকে আসে, এটা সবার ক্লিয়ার আছে তো? মানে সবাই বুঝো তো এটা কেন হয়? জি স্যার। জি সবাই, স্যার। সবার কাছ থেকে জানতে চাচ্ছি, সবাই ক্লিয়ার তো? বাকিরা যারা আছো এই হিসাবটা? স্যার আচ্ছা, ঠিক আছে। তো উনি 496 মতান্তরে 495 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গিয়েছিলেন 406 মতান্তরে 405। মানে মাশাআল্লাহ, ভদ্রলোক প্রায় 90 বছরের মতো বেঁচেছিলেন। ভদ্রলোককে কি তোমরা একটু দেখতে চাও? ডু ইউ ওয়ান্ট টু সি হিম গাইস? Okay, sir. জি স্যার। এই যে দেখো, এই যে দেখো, এই হচ্ছে সেই বিখ্যাত সফোক্লেস। দাদু, দাদু ভাই। ওই সময় নিশ্চয়ই কোনো ডিএসএলআর ক্যামেরা ছিল না, ওই সময় সব অয়েল পেন্টিং হতো। এবং আজকে থেকে কত হিসাব করো, আমরা হচ্ছে 2025, আর এটা হচ্ছে খ্রিস্টপূর্ব, মানে ঈসা আলাইহিস সালামের জন্মের আরো 400 বছর আগে। তাহলে এদিক দিয়ে 2025 আর ওদিক দিয়ে 400, মানে আজকে থেকে প্রায় 2500 বছর আগে, 2500 years ago। এই ভদ্রলোক কতটা ট্যালেন্টেড হলে তার নাটক 2500 বছর পরে তোমাদের মতো বা পৃথিবীর বিভিন্ন জায়গায় এখনো টেক্সট হিসেবে স্টুডেন্টদের পড়ানো হয়। ক্যান ইউ ইমাজিন তাহলে এই লোকটা কতটা ট্যালেন্টেড ছিল? জাস্ট ইমাজিন। আমরা মারা গেলে আমাদের কথা মানুষ কত বছর মনে রাখবে? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 100 বছর, 200 বছর? 2500 বছর পরেও এই ভদ্রলোকের লিখে যাওয়া নাটক এখন পর্যন্ত টেক্সট হিসেবে পড়ানো হয়। আচ্ছা, ঠিক আছে, লেটস গেট ব্যাক টু আওয়ার পয়েন্ট। ওনার জন্মস্থান হচ্ছে গ্রিস এর রাজধানী অ্যাথেন্স। বিসাইড অ্যাথেন্স কলোনাস, কলোনাস নামক, মানে ওই সময় কি হতো জানো, বিভিন্ন নগরী বা বিভিন্ন রাজধানীর পাশে দেয়াল বা প্রাচীর দিয়ে ঘিরে রাখা হতো। তো অ্যাথেন্স তো হচ্ছে গ্রিস এর রাজধানী, এটা তোমরা জানো। অ্যাথেন্স এই নগরীর চারপাশে দেয়াল দেওয়া থাকতো। এটা অনেক আগে, ওই প্রাচীন সময় যখন ওই যে দুর্গ বা কেল্লা এই প্রথা ছিল, তো তখন নগরী বা রাজধানীর পাশে চারপাশে দেয়াল দেওয়া থাকতো, প্রাচীর দেওয়া থাকতো। তো অ্যাথেন্সের প্রাচীরের বাইরে একটা ছোটখাটো গ্রাম ছিল, যে গ্রামের নাম ছিল কোলোনাস, রাইট? এই কোলোনাস গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? সরি এভরিওয়ান, একটু গলা বসা করছিলাম। তো এই কলোনাসে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং সফোক্লিস দেখতে ছিলেন বেশ সুঠাম দেহের এবং খুব অ্যাট্রাকটিভ দেখতে ছিলেন এবং যথেষ্ট ট্যালেন্টেড ছিলেন। এবং উনি, ওনার মূল ট্যালেন্টেড ছিল যে উনি খুব সুন্দর আবৃত্তি করতে পারতেন।
ঠিক আছে, এবং যার কারণে দেখা গেছে যে মাত্র 16 বছর বয়সে ওই সময়ে যে মানে কোরাস প্র্যাকটিস হচ্ছে ওই যে আমরা স্কুলে যখন অ্যাসেম্বলি হতো তখন সবাই মিলে একসাথে আমার সোনার বাংলায় গানটা গেতাম না। তো ওই সময় গ্রিসে মাঝে মধ্যে স্টেজ পারফরমেন্স হতো যেখানে অনেক ছেলে মেয়েরা বা অনেক স্টুডেন্টরা বা অনেক মানুষ একসাথে জড়ো হয়ে কোরাস মানে সম্মিলিত সঙ্গীত উপস্থাপন করত। তো এই ধরনের সঙ্গীত উপস্থাপনে সফোক্লিস রেগুলার অংশগ্রহণ করতেন এবং পরবর্তী জীবনে উনি একজন নাট্যকার, একজন প্লেরাইট হিসেবে উনি নিজেকে আত্মপ্রকাশ করেন। সফোক্লিসের বাবার নাম ছিল সফিলাস, অ্যান আর্মার মেকার। উনি ওই যে লোহার বর্ম মানে লোহার যে আর্মার যেটা যুদ্ধে ওই যে সৈনিকরা পরে ওই যে যেন তীর বা অন্য কোনো অস্ত্র শরীরে ঢুকতে না পারে, এই আর্মর তৈরি করতেন হচ্ছে সফোক্লিসের আব্বাজান। তো সফোক্লিস উনি খুব অল্প বয়সেই উনি নাটক লেখা শুরু করেন। সফোক্লিসের সমসাময়িক মানে ওই সময়ে আরো দুইজন গ্রিক নাট্যকার ছিলেন। একজন হচ্ছে এসকাইলাস, আরেকজন হচ্ছে ইউরিপাইডস। এসকাইলাস এবং ইউরিপাইডস। সফোক্লিস এসকাইলাসের চেয়ে ছোট ছিলেন কিন্তু ইউরিপাইডসের চেয়ে বড় ছিলেন, মানে এসকাইলাসের চেয়ে জুনিয়র আর ইউরিপাইডসের সিনিয়র সফোক্লিস। তোমরা যখন ইনশাল্লাহ থার্ড ইয়ারে উঠবে তখন এসকাইলাস এবং ইউরিপাইড সম্বন্ধে জানতে। এরা এই যে এসকাইলাস, সফোক্লেস, ইউরিপাইড এরা কিন্তু সবাই প্লে রাইট ছিল, মানে নাটক লিখতো এবং এরা সবাই ট্র্যাজেডি লিখতো। কেমন? তো এদের সবাইকে না এই যে এই সফোক্লিস বিভিন্ন নাটকের প্রতিযোগিতা যেটা হতো এই নাটকের প্রতিযোগিতায় এদের দুইজনকে সফোক্লিস হারাতেন, মানে সবসময় হারায় দিতেন। যেরকম এসকাইলাসকে সফোক্লিস 16 বার হারিয়েছেন এবং এই যে ইউরিপাইডকে হারিয়েছিলেন প্রায় 9 বারের মতো। এবং এই যে যে নাটক এই যে প্রতিযোগিতাগুলো হতো এই প্রতিযোগিতার কারণে সফোক্লিস প্রায় 123টা নাটক লিখেছিলেন ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। অবশ্য পরবর্তীতে সফোক্লিস তার জীবনে উনি বিভিন্ন মানে সরকারি সরকারি বলতে গেলে কি মানে উনি বিভিন্ন গভর্নমেন্ট জবে মানে ওই সময় তৎকালীন গ্রিসের গভর্নমেন্ট জবে উনি অধিষ্ঠিত ছিলেন। যেরকম 442 থেকে 440 খ্রিস্টাব্দ, সরি খ্রিস্টপূর্ব, 442 থেকে 440 খ্রিস্টপূর্বের সময় উনি ট্রেজারার মানে উনি যে ট্যাক্স কালেকশনের দায়িত্বে ছিলেন। এবং পরবর্তীতে আহ ওনার বয়স যখন আরো বেশি হয় 413 সালের দিকে, অর্থাৎ ওনার বয়স যখন প্রায় 83 বছর, ওই সময় উনি অ্যাডভাইজরি কমিশনার এই দায়িত্বে উনি নিয়োজিত ছিলেন। এই অ্যাডভাইজরি কমিশনার এদের দায়িত্ব ছিল যে বিভিন্ন রাজকার্য এই যে ট্যাক্স কালেক্ট করা বা এই যে আর্মড ফোর্স মানে আর্মিদেরকে কমান্ড করা এই ধরনের দায়িত্বে উনি নিয়োজিত ছিলেন। তো যাই হোক, সফোক্লিস ওনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উনি যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান ছিলেন এবং নিজের জীবনটাতে উনি বেশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। সফোক্লিসের এই পর্যন্ত 7টা নাটক অক্ষত অবস্থায় পাওয়া যায়, 7 ড্রামাস। কয়টা নাটক পাওয়া যায় সবাই একটু কথা বলো, কয়টা নাটক পাওয়া যায় সফোক্লিসের? 7টা। 7টা। 7টা নাটকের নাম আমি লিখে দিচ্ছি, তোমরা দেখো। অ্যাজাক্স, ট্রাকেনিয়ান উইমেন, ইলেকট্রা, অ্যান্টিগনি, কয়টা হলো এভরিওয়ান? কয়টা পাঁচ। হলো? 5টা? 4টা হয়েছে স্যার। 4টা হয়েছে। অ্যাজাক্স, ট্রাকেনিয়ান ওমেন, ইলেকট্রা, তারপরে হচ্ছে অ্যান্টিগনি, তারপর এই যে তোমাদের নাটক যেটা কিং এডিপাস।
এডিপাস রেক্স অথবা কিং এডিপাস। এবং কিং এডিপাসের কিন্তু আরেকটা সিকোয়েন্স আছে, যেরকম যে বিভিন্ন সিনেমার সিকোয়েন্স থাকে না, পার্ট 1 পার্ট 2, কিং এডিপাসের কিন্তু আরেকটা সিকোয়েন্স আছে যেটা হচ্ছে এডিপাস এট কলোনাস। আর লাস্ট নাটকটার নাম হচ্ছে উনার জীবনের মানে পরবর্তীতে উনার মৃত্যুর পরে আর কি এই নাটকটা মঞ্চে অভিনীত হয়েছিল। উনার নাতি মানে উনার গ্র্যান্ডসন এই নাটকটা মঞ্চে পারফর্ম করেছিলেন, এটা হচ্ছে ফিলকটেটাস। এই হলো 7টা নাটক। এছাড়াও উনার আরেকটা স্যাটির নাটক মানে একটা ব্যঙ্গাত্মক নাটক পাওয়া যায়, কিন্তু এটা কমপ্লিট অবস্থায় পাওয়া যায় না, প্রায় 400 লাইনের। কিন্তু এই 7টা নাটক এখনো বর্তমানে অক্ষত অবস্থায় পাওয়া যায়, যার থেকে একটা তোমাদের টেক্সট হিসেবে করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে। এখন আমি তোমাদেরকে কয়েকটা টার্ম শেখাবো যেটা তোমাদের কোয়েশ্চেনে আসবে, এবং যে মানে এই নাটকটা তোমাদের কেন দেওয়া হয়েছে, মানে হুদাই তো আর দেওয়া হয়নি, তোমাদেরকে কিছু জিনিস শেখানোর জন্য। এই যে তোমাদের যে 5টা ড্রামা, এক একটা ড্রামা কিন্তু এক একটা জিনিস শেখানোর জন্য দেওয়া হচ্ছে। যেরকম অ্যাজ ইউ লাইক ইট এর মধ্যে তোমরা শিখেছো কমেডি আর রোমান্স কিভাবে একসাথে কম্বাইন করা যায়, মানে রোমান্টিক কমেডি। তারপর সেখানে তোমরা শিখেছো লাভ, ভালোবাসার ক্যাটাগরি কত প্রকার, রাইট? এই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের শিখিয়েছিলাম। এই নাটকের মাধ্যমে তোমাদেরকে প্রথমে যেটা শেখানো হবে সেটা হচ্ছে ট্র্যাজেডি অ্যান্ড ট্র্যাজিক হিরো। গাইজ, এখন আমি যেগুলো বলছি এগুলোর উপর কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? তারপর নাটকের কাহিনী আমি একটু পরে বলতেছি, তবে এগুলো হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালিসিস। ট্র্যাজেডি বা বিয়োগাত্মক নাটক মানে যেটা দুঃখে ভরা কাহিনী, এটা গ্রিক লিটারেচারের বা গ্রিস দেশের খুবই ঐতিহ্যবাহী এবং খুব প্রাচীন একটা ধরন। মানে সাহিত্যের প্রাচীনতম মানে ওল্ডেস্ট ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে ট্র্যাজেডি বা ট্র্যাজিক ড্রামা। সেই যে গ্রিক মহাকবি হোমার, যাকে বলা হয় সমস্ত কবিদের গুরু, হোমার, হ্যাঁ, সেই হোমারের সময় থেকে এই এই ট্র্যাজেডির ট্রেডিশনটা চলে আসতেছিল। তো ট্র্যাজেডি আসলে কাকে বলে, এটা তোমরা যখন থার্ড ইয়ারে উঠবে তো তখন তোমাদের একটা নতুন সাবজেক্ট আসবে। থার্ড ইয়ারে তো 8টা সাবজেক্ট, একটা নতুন সাবজেক্ট আসবে ক্রিটিসিজম। ক্রিটিসিজমে তোমরা প্রথমে একজন মহান দার্শনিক এর বই পাবা, অ্যারিস্টটলের একটা বই থাকবে পোয়েটিক্স, সেখানে তোমরা এই ট্র্যাজেডির বিশাল আলোচনা পাবা। ট্র্যাজেডি হচ্ছে এমন একটা সিরিয়াস নাটক যেটা যে কোনো একটা মহানায়ক মানে যে কোনো একটা হিরো, মহানায়ক না মানে জাস্ট একটা হিরো, এই হিরোর জীবন দশা বা জীবন কাহিনী নিয়ে বর্ণনা করা হয়, যে জীবন কাহিনীর মধ্যে অনেক বিশাল বিশাল মানে অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটে, এবং তার জীবনে যে কোনো একটা কারণে দুঃখ দুর্বিষহ অবস্থা নেমে আসে, এবং এই দুঃখ দুর্বিষহ অবস্থা নিয়ে যে নাটকটা লেখা হয় সেটি হচ্ছে ট্র্যাজেডি। ঠিক আছে? ট্র্যাজেডির উৎপত্তিটা হচ্ছে, এটা আমি আমাদের নোটে লিখে দিয়েছি, তোমরা পড়ে দেখো। ট্র্যাজেডির উৎপত্তি হচ্ছে সেই প্রাচীন গ্রিসে যে ধর্মীয় সঙ্গীত গাওয়া হতো, অর্থাৎ এই যে হিম, HYMN, হিম, এই হিম থেকে বা ধর্মীয় সঙ্গীত থেকেই যারা সাহিত্য গবেষণা করে বা যারা লিটারারি ক্রিটিক তারা মনে করে যে এই ধর্মীয় সঙ্গীত থেকেই মূলত ট্র্যাজেডির উৎপত্তি। তো ট্র্যাজেডির মধ্যে যে একটা ইম্পর্টেন্ট চরিত্র থাকে ট্র্যাজিক হিরো, এটার উপর তোমাদের একটা আলাদা প্রশ্ন আছে। মানে ট্র্যাজেডির যে মেইন প্রধান চরিত্র তাকে বলা হয় ট্র্যাজিক হিরো। তো ট্র্যাজিক হিরো বলতে গেলে কিন্তু যে এটা শুধু ছেলেই হতে হবে, মানে হিরো লেখা আছে যে তার মানে শুধু ছেলেই হবে তা না, এটা কিন্তু একটা মেয়েও হতে পারে। যেমন যখন তোমরা 4th ইয়ারে উঠবা তখন ট্র্যাজিক হিরো পাবা, ট্র্যাজিক হিরোইনও পাবা। তো ট্র্যাজিক হিরোর 6টা বৈশিষ্ট্য থাকে। সবাই বলো, ট্র্যাজিক হিরোর কয়টা বৈশিষ্ট্য থাকে? স্যার 6টা। কয়টা বৈশিষ্ট্য থাকে? 6টা। এটা তোমরা মুখস্থ করবা। নাম্বার 1, হাই বার্থ অবলিক নোবেল বার্থ অবলিক হাই স্ট্যাটাস। আমি কিন্তু ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্য বলতেছি। আমরা নাটকে যাব, তোমরা টেনশন করো না, কিন্তু এই জিনিসগুলো শিখে নাও। আমরা একটু আগে সফোক্লিসের পরিচয় দেখলাম,
এখন আমরা এই নাটকের যে মেইন বিষয় অ্যানালিসিস গুলো, যেটা আমাদের পরীক্ষাতে আসবে বা যেটার জন্য নাটকটা আমাদেরকে পড়ানো হচ্ছে, এই জিনিসগুলো আমরা এখন শিখতেছি। ট্র্যাজিক হিরোর 6টা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে নোবেল বার্থ বা হাই স্ট্যাটাস বা হাই বার্থ। মানে এই হিরোর বা এই হিরোইনের প্রথম বৈশিষ্ট্য হতে হবে সে অনেক উচ্চ বংশে তাকে জন্মগ্রহণ করতে হবে। সে কিন্তু কোনো সাধারণ ফ্যামিলির বা সাধারণ মানুষ হবে না। মানে সে কোনো আম জনতা হবে না, সে কোনো মানে তার একটা স্পেশালিটি থাকতে হবে। মানে সে কোনো একটা হাই ক্লাসের হতে হবে বা তার কোনো একটা অস্বাভাবিক ক্ষমতা থাকতে হবে। মানে হি অর শি ইজ সামওয়ান স্পেশাল। মানে তার একটা স্পেশালিটি থাকতে হবে। এটা হচ্ছে ট্র্যাজিক হিরো বা ট্র্যাজিক হিরোইনের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, ট্র্যাজিক ফ্ল অথবা হ্যামার্শিয়া। ট্র্যাজিক, এই যে ট্র্যাজিক হিরো, ট্র্যাজিক হিরো বা ট্র্যাজিক হিরোইন, এদের জীবনে যে একটা দুঃখ বা একটা ট্র্যাজেডি নেমে আসে, সেটার মূল কারণ হচ্ছে এদের একটা ভুল, একটা মানে দারুণ ভুলের কারণে এদের জীবনে এই দুঃখটা বা এই ট্র্যাজেডিটা নেমে আসে। এই ভুলটা এরা ইচ্ছা মানে ঐচ্ছিক ভাবেও করতে পারে, অনৈচ্ছিক ভাবেও করতে পারে। ঠিক আছে, কিন্তু এদের জীবনে একটা মারাত্মক ভুল থাকতে হবে, যে ভুলের কারণে এদের জীবনে ট্র্যাজেডি বা দুঃখ নেমে আসে। তো এই ভুলটাকে বলা হয় ট্র্যাজিক ফ্ল। ফ্ল মানে ত্রুটি অথবা এক কথায় হামার্শিয়া। তারপর নাম্বার 3, রিভার্সাল অফ ফরচুন অথবা পেরিপেটিয়া। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, মুখস্থ করবে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তার জীবনে একটা ইউ টার্ন আসবে। ওই যে আমরা অনেক সময় বলি না যে আমার জীবনে একটা ইউ টার্ন করছে। যেমন মনে করো এখন যারা সিঙ্গেল আছো, তারা যখন বিয়ে করবে তখন তোমাদের জীবনে একটা ইউ টার্ন করবে না, বা একটা বড় চেঞ্জ, একটা বড় পরিবর্তন আসবে না? তো এই ট্র্যাজেডির মধ্যে যে যারা ট্র্যাজিক হিরো বা হিরোইন থাকে, এদের জীবনে একটা বিশাল একটা হঠাৎ করে এই পরিবর্তনটা কিন্তু হঠাৎ করে আসবে, মানে আগে থেকে কোনো আভাস থাকে না। হঠাৎ করে একটা পরিবর্তন আসবে, যে পরিবর্তনটাকে বলা হয় রিভার্সাল অফ ফরচুন অথবা হামার্শিয়া, সরি, পেরিপেটিয়া। রাইট? তারপরে নাম্বার 4, রিয়েলাইজেশন অফ দ্য সিচুয়েশন অবলিক অ্যানাগনোরিসিস, উপলব্ধি। ওই যে বলেন অনেকে চোর পালাইলে বুদ্ধি বাড়ে, তো ব্যাপারটা এরকম যে এই ট্র্যাজিক হিরো বা ট্র্যাজিক হিরোইন, তারা যে ওই যে একটা মারাত্মক ভুল করছিল এবং মারাত্মক ভুলের পর তাদের জীবনে একটা বিশাল বড় আচমকা, মনে রাখবা, শুধু পরিবর্তন না, কিন্তু হঠাৎ করে একটা পরিবর্তন আসবে এবং পরিবর্তন আসার পর তাদের আক্কেল হবে, তাদের একটা উপলব্ধি হবে যে ইসিরে, আমি তো এই বিশাল ভুলটা করে ফেলছি। কিন্তু তখন আর এই ভুল মানে ইয়ে করার, এই ভুল শুদ্ধ করার বা এই ভুলটাকে কাভার করার আর কোনো সুযোগ থাকবে না। ওই যে চোর পালাই গেছে, ততক্ষণে বুদ্ধি বাড়ছে। মানে ওদের একটা উপলব্ধি হবে, কিন্তু এই উপলব্ধিতে কোনো লাভ নেই, কারণ যা ঘটার সেটা ঘটে গেছে। তো এই যে উপলব্ধিটা এদের যখন হয়, এটাকে বলা হয় অ্যানাগনোরিসিস অথবা রিয়েলাইজেশন অফ দ্য সিচুয়েশন। তারপরে হচ্ছে ট্র্যাজিক আউটকাম, 5 নম্বর বৈশিষ্ট্য। ট্র্যাজিক আউটকামটা হচ্ছে দুঃখজনক পরিণতি বা বিয়োগাত্মক পরিণতি। ওই যে ওরা যে একটা ভুল করছিল, ওই ভুলের কারণে যে একটা মারাত্মক মানে একটা দুঃখজনক পরিণতি এদের জীবনে নেমে আসে, এটাই হচ্ছে ট্র্যাজিক আউটকাম। মানে দুঃখজনক পরিণতি, আউটকাম মানে পরিণতি। আর শেষ বৈশিষ্ট্যটা হলো ক্যাথারসিস। ক্যাথারসিস, ক্যাথারসিসটা হচ্ছে নাটকের সব কাহিনী শেষ, ট্র্যাজিক হিরো বা ট্র্যাজিক হিরোইনের জীবনে অনেক বিশাল একটা অধঃপতন হয়ে গেল। এই অধঃপতনটা দেখে দর্শকদের মনে একটা করুণা, একটা পাইটি বা একটা মানে কি বলবো সমবেদনা তৈরি হবে। মানে ট্র্যাজিক হিরোর জীবনে যে দুঃখ দুর্দশাটা নেমে আসবে, সেটা এমন মানে সেটা এতটা সিরিয়াস হইতে হবে যেন দর্শকদের ভিতরে একটা মানে দর্শকদের মনের মধ্যে একটা দুঃখ, একটা সমবেদনা জাগে এই ট্র্যাজিক হিরোর জন্য। মানে দর্শকদের ভিতরে একটা কি বলবো, একটা
ওই যে আছে না যে একটা সমবেদনা যে আহারে ইস বেচারার কি হলো, এরকম একটা ফিলিং দর্শকদের মনের ভিতরে জাগাইতে হবে। যদি ট্র্যাজিক হিরো বা ট্র্যাজিক হিরোর দুঃখ মানে দুর্দশা এতটা সিরিয়াস না হয় যে দর্শকদের মনে কোনো ফিলিং জাগলো না, তাহলে কিন্তু সে ট্র্যাজিক হিরো হবে না। ট্র্যাজিক হিরো হইতে হলে তার পরিণতিটা এতটা করুণ হতে হবে যেন দর্শকদের ভিতরে একটা করুণা জাগে। তো এই যে দর্শকদের ভিতরে একটা করুণা পয়দা হওয়া, এটা হচ্ছে ক্যাথারসিস। তাহলে তোমরা সবাই বুঝছো ট্র্যাজিক হিরো বা ট্র্যাজিক হিরোইন হতে হলে কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তার একটা জন্মগত উচ্চ পরিচয় বা তার একটা স্পেশালিটি থাকা লাগবে। দুই, সে তার জীবনে একটা মারাত্মক ভুল করতে হবে, একটা ভুল যে ভুলের মাসুল তাকে পরবর্তী জীবনে দিতে হয়। তিন, তার জীবনে হঠাৎ করে একটা পরিবর্তন আসবে। চার, সে তখন তার ওই ভুলটাকে উপলব্ধি করতে পারবে। পাঁচ, তার ওই ভুলের কারণে তার জীবনে একটা বিশাল দুঃখময় একটা পরিণতি নেমে আসবে। এবং ছয়, তার এই মানে তার এই দুঃখ দুর্দশা ভরা পরিণতি দেখে দর্শকদের ভিতরে একটা করুণা তৈরি হতেই হবে। এই ছয়টা হলো ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্য। সবাই ক্লিয়ার? Yes, জি sir. স্যার। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা কি বোরিং লাগছে? No, sir. No, sir. আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের আরেকটা জিনিস শিখাবো, আয়রনি। আয়রনি জিনিসটা কি কেউ একটু বলো তো আমাকে। ফার্স্ট ইয়ারে তোমরা একটু একটু পড়েছিল। হোয়াট ইজ আয়রনি? আয়রনি কাকে বলে গাইজ? যে আয়রনি জিনিসটা হবে তার বিপরীতটা হওয়া। মানে যেটা আমরা দেখছি বা যেটা আমরা শুনছি কিন্তু বাস্তবে সেটা না, উল্টোটা, আরেকটা, তাই না? কি এভরিওয়ান, ঠিক না? এটাই তো আয়রনি, নাকি অন্য কিছু আয়রনি? জি স্যার এটাই। এটা আয়রনি না? আচ্ছা ঠিক আছে। মানে যেটা আমরা আমাদের চোখের সামনে দেখতেছি বা যেটা আমরা শুনছি বাস্তবে ওইটা না, বাস্তবে আরেকটা। আয়রনি কত প্রকার কেউ বলতে পারো এভরিওয়ান? ভার্বাল আয়রনি কত? স্যার দুই প্রকার। দুই প্রকার। আচ্ছা, ভার্বাল কি আইরনি, কি? আইরনি অফ সিচুয়েশন। আচ্ছা ঠিক আছে গাইস, এখানে একটু ভুল হয়ে গেছে। আয়রনি তিন প্রকার, এবং এই যে 3 নাম্বার টাইপ যেটা যেটা তোমরা বললা না, ওটাই তোমাদের এখন শেখানো হবে। ড্রামাটিক আয়রনি আরেকটা আয়রনি আছে। এই কারণেই বলি সরি স্যার, ওটা ইনপ্রাইমের ভুলে ক্লাসগুলো গেছিলাম। করো। আরো অনেক, আমি সবগুলো লিখে দিচ্ছি দেখো। ভার্বাল আয়রনি, সিচুয়েশনাল আয়রনি, ড্রামাটিক আয়রনি। আচ্ছা কেউ কি আমাকে একটু বলতে পারো ভার্বাল আয়রনিটা কোনটা? শিখতেছো যখন সবকিছুই শিখো। ভার্বাল আয়রনি কোনটা? মানে বললাম এক হইলো আরেক, এটা হচ্ছে ভার্বাল আইরনি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ভার্বাল আয়রনিটা মূলত ডায়লগের মধ্যে থাকে, যে ডায়লগ, যেরকম আমরা বলতেছি না যে দোস্ত তোর চুলের মতো এত সুন্দর চুল দুনিয়াতে কারো নাই, দেখা গেছে ওর মাথায় চুলই নেই। এটা হচ্ছে ভার্বাল আয়রনি। বুঝতে পেরেছো? অথবা মনে করো একটা মানুষ অনেক মোটা সোটা, তাকে আমি বলতেছি ভাই আপনি এত চিকন যে আপনারে টানতে গিয়ে রিক্সাওয়ালার কোনো কষ্টই হবে না, অথচ ওই লোকের ওজন হইতেছে 110 কেজি। এখন বুঝছো ভার্বাল আয়রনি কোনটা? মানে বলতেছি একটা কিন্তু বাস্তবে ওটার উল্টাটা। দিস ইজ ভার্বাল আয়রনি। সিচুয়েশনাল আয়রনি, এটা তোমাদের পারার কথা। সিচুয়েশনাল আয়রনি এটা কোনটা? এটা তোমাদের ফার্স্ট ইয়ারে একটা গল্পের মধ্যে ছিল, ক্লু দিয়ে দিলাম। সিচুয়েশনাল আয়রনি লাঞ্ছন স্যার, দা লাঞ্ছন স্যার। বুঝি নেই, আরেকবার বলো। দা অবস্থার লাঞ্ছন বিপরীত। ছিল স্যার ওটাতে আর কি। আচ্ছা, গিফট অফ দ্য মেজাই মনে আছে? গিফট অফ দ্য মেজাই, জি স্যার। গিফট অফ দ্য মেজাইতে যে ঘটনাটা ঘটেছিল, মানে নাটকের ভিতরে চরিত্র ওরাও বুঝতেছে না যে ভবিষ্যতে কি হইতে যাইতেছে, আর দর্শক এরাও বুঝতেছে না যে হঠাৎ করে একটা ইউটার্ন আসবে। যেরকম আমরা যখন গল্পটা পড়তেছিলাম, আমরা আমরা কিন্তু খালি ওই যে ডেলা, আমরা কিন্তু ডেলার অবস্থাটাই জানতাম যে ডেলা চুল কাটছে, কিন্তু আমরা কিন্তু জানতাম না যে ওদিক দিয়ে জিম, মানে ওই যে জেমস ডেলিংহাম, সেও তার ঘড়ি বিক্রি করে দিছে। এটা কি আমরা জানতাম? না, জানতাম না। এটা কি ডেলা জানতো? জানতো না, কিন্তু এটা হঠাৎ করে গিয়ে সিচুয়েশনে উল্টায় গেছে না। এটা হচ্ছে সিচুয়েশনাল আয়রনি।
আরেকটা নতুন জিনিস যেটা তোমাদের এখন শেখানো হবে, দ্যাট ইজ ড্রামাটিক আয়রনি। ড্রামাটিক আয়রনিতে ভালো করে বুঝো, এটা হচ্ছে দর্শক ঠিকই বুঝতে পারতেছে যে কাহিনী কি কোন দিকে যাচ্ছে, কিন্তু নাটকের ভিতরে বা কাহিনীর ভিতরে যারা অভিনয় করতেছে বা নাটকের ভিতরের যারা চরিত্র, ওরা বুঝতেছে না যে ভবিষ্যতে কি হচ্ছে, কিন্তু দর্শক মানে আমরা যারা অডিয়েন্স, আমরা ঠিকই বুঝতেছি যে কাহিনী এদিকে যাচ্ছে। এখন বুঝতে পারছো ড্রামাটিক আয়রনি কি? জি আরেকবার স্যার। বুঝাবো। জি স্যার, বুঝতে পারছি। মানে ড্রামাটিক আয়রনি আর সিচুয়েশনাল আয়রনির মধ্যে একটা মিল আছে। সিচুয়েশনাল আয়রনি হলো নাটকের ভিতরের মানে নাটকের চরিত্রও বুঝতে পারে না, অডিয়েন্সও বুঝতে পারে না যে কাহিনী কোন দিকে যাচ্ছে। আর ড্রামাটিক আয়রনি হচ্ছে যে নাটকের চরিত্র বুঝতে পারে না, কিন্তু দর্শক যারা বাইরে থেকে নাটকটা দেখতেছে তারা বুঝতেছে। দর্শক যদি বুঝতে পারে, এটা হলো ড্রামাটিক আয়রনি। আর নাটকের চরিত্র প্লাস দর্শক দুইজনের একজনও বুঝতেছে না, ওটা হলো সিচুয়েশনাল আয়রনি। এখন সবাই ক্লিয়ার জি স্যার। এভরিওয়ান? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম এক নজরে দেখে আসি। আমরা আজকে সফোক্লিস সাহেবকে দেখলাম, আমরা আজকে দেখলাম যে একটা ট্র্যাজেডি কাকে বলে এবং ট্র্যাজিক হিরো বা হিরোইনের কি কি বৈশিষ্ট্য থাকতে হয়। আমরা আজকে শিখলাম যে ড্রামাটিক আয়রনি মূলত কাকে বলে। আজকে আমরা যে নাটকটা শিখতে যাব, এই নাটকের মূল থিম, মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইনএভিটেবল ফেট, ভাগ্য। ভাগ্যকে কখনো পরিবর্তন করা যায় না, ভাগ্যে যা লেখা আছে তাই তাই হবে। এটাই হচ্ছে তোমাদের এই নাটকের মূল থিম, দ্য ইনএভিটেবল ফেট। ইনএভিটেবল মানে কি? যাকে চেঞ্জ করা যায় না, অবিসম্ভাবী। ইনএভিটেবল মানে অবিসম্ভাবী। এটাই হচ্ছে নাটকের মূল থিম। এবার তোমাদেরকে নাটকে নিয়ে যাচ্ছি। সবার কি ঘুম পাচ্ছে? এভরিওয়ান, আর ইউ ফিলিং স্লিপি? না স্যার। ওকে ফাইন। To begin the story of this drama, first of all, we have to know about the myth of Oedipus. Myth মানে কি? Everyone, what is the meaning of myth? M-Y-T-H. রূপকথা বা লোককথা, প্রচলিত কথা, মানে যে কথার কোনো ভিত্তি নাই, ওই যে মুখে মুখে চলে আসছে, রাইট? এডিপাস রেক্স বা কিং এডিপাস বা এডিপাস টিরানাস, এটা কিন্তু সফোক্লিসের নিতান্ত নিজের বানানো কাহিনী না। এটা গ্রিসে, শুধু গ্রিস না, গ্রিস, সাইপ্রাস, ফিনল্যান্ড, আলবেনিয়া, এই দেশগুলোতে সেই এই মানে আজকে থেকে ২৫০০ বা ৩০০০ বছর আগে থেকে এরকম একটা রূপকথা, মানে এরকম একটা কাহিনী প্রচলিত ছিল যে এরকম একজন রাজা ছিল, যে রাজা ভুল বশত, মানে ইচ্ছা করে না, ভুল বশত মানে না জেনে সে তার বাবাকে মেরে ফেলে এবং ভুল বশত তার মাকে বিয়ে করে। যেরকম আমাদের দেশে এরকম একটা কাহিনী আছে না, ওই যে একটা রাজার ৩টা মেয়ে ছিল, ৩টা মেয়েকে, এই কাহিনীটা শুনছো? ৩টা মেয়েকে জিজ্ঞেস করছিল যে মা আমাকে কিরকম পছন্দ করো, একটা মেয়ে বলছিল বাবা আপেলের মতো পছন্দ করে, একজন বলছিল আঙ্গুরের মতো, আর ছোট মেয়েটা বলছিল লবণের মতো পছন্দ করে। শুনছো কাহিনীটা? জি স্যার, শুনছি। জি স্যার। হ্যাঁ, তো এটা যেরকম একটা রূপকথা, এই এডিপাসও কিন্তু এটা আসলে একটা রূপ কথা। সফোক্লিস জাস্ট এই রূপ কথাটাকে একটা নাটকের রূপ দিয়েছে। সফোক্লিস এটাও কিন্তু তোমাদের নোটে আমি লিখে দিয়েছি। এই এডিপাসের যে রূপকথা এবং রূপকথা থেকে সফোক্লিস জিনিসটাকে নিয়ে আসছে, এটাও তোমাদের নোটে আমি লিখে দিয়েছি। নোটটা পড়ো এভরিওয়ান। আর যারা এখন আমাদের পেইড গ্রুপে আসো নাই, জাস্ট ১৯০০ টাকা, ১০০০ টাকা দিয়ে ভর্তি হয়ে বাকি ৯০০ টাকা পরে দিলেও চলবে। কারণ এত ইনফরমেশন, এত অ্যানালিসিস ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা কোথাও পাবে না। তো যাই হোক, এডিপাসের রূপকথা এটা কিন্তু গ্রিসে, আলবেনিয়ায়, সাইপ্রাসে অনেক আগে থেকে প্রচলিত ছিল। এবং এডিপাস নিয়ে যে শুধু সফোক্লিস লিখেছে তা কিন্তু না। ১৮০০ শতাব্দী, ১৯০০ শতাব্দী, এমনকি বিংশ শতাব্দী মানে 18th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি, 20th সেঞ্চুরিতে অনেক নামকরা লেখক, যেরকম এই যে তোমরা একজন লেখক তাকে তোমরা চিনবে, জন ড্রাইডেন। এই যে সেকেন্ড ইয়ারে হিস্টোরি অফ লিটারেচারে তোমরা তার নামটা শুনবে, একজন বিখ্যাত কবি, সাহিত্যিক, লেখক জন ড্রাইডেন। তারপর ফ্রেঞ্চ নোভেলিস্ট, ফ্রেঞ্চ ঔপন্যাসিক, আরো অনেকে আছে যারা এই এডিপাসকে নিয়ে গল্প, সাহিত্য বা নাটক লিখেছে, সরি উপন্যাস বা নাটক লিখেছে। তো এই নাটকের মধ্যে একটা মূল ক্যারেক্টার আছে, মানে যাকে
কেন্দ্র করে নাটকের কাহিনীটা আবর্তিত হয়েছে। মানে প্রত্যেকটা নাটকের একটা মূল থিম থাকে না, একটা কেন্দ্রীয় ফ্যাক্টর থাকে যে সেন্ট্রাল পয়েন্টটাকে ঘিরে নাটকের কাহিনীটা সামনের দিকে আগায়। এই জিনিসটা হচ্ছে ওরাকল অফ ডেলফি। এই ওরাকলের ডিটেলস তোমরা কোথাও পাবে না, আমাদের ক্লাস থেকে ভালো করে জেনে নাও। যারা বাইরে থেকে এসেছো তারা খাতা কলমে নিয়ে নাও। ওরাকল হচ্ছে ডেলফি নামক একটা জায়গায় একটা মন্দির আছে। মন্দিরটা একটা পাহাড়ের যে ঢাল, ওই যেটাকে আমরা বলি স্লোপ, স্লোপ মানে ঢাল না, একটা পাহাড়ের ঢালে একটা মন্দির ছিল। ওই মন্দিরে একটা মহিলা থাকতো, মহিলাটার নাম হচ্ছে ওরাকল। কিন্তু ওরাকলের আসল নাম ছিল পাইথো বা পাইথিয়া। ঠিক আছে? প্রাচীন গ্রিসে যখন প্যাগান ধর্ম ছিল, ওই যে তোমাদেরকে অ্যাংলো স্যাক্সন পড়ানোর সময় একটা ধর্ম বলেছিলাম না, প্যাগানিজম, প্যাগান ধর্ম, ওই যে জি দেব স্যার। দেবী, বিভিন্ন মূর্তি বা বিভিন্ন ওই যে প্রাকৃতিক শক্তি, ঝড় টর, সূর্য, আগুন, এগুলোকে উপাসনা করত। তো প্রাচীন গ্রিসে কিন্তু এই পেগান ধর্ম প্রচলিত ছিল। এবং পেগান ধর্মে যারা গড ছিল, তোমরা হয়তো দুই একটা গডের নাম শুনেছো, যেমন অ্যাপোলো, জিউস, অ্যাফ্রোডাইটি, যার অ্যাফ্রোডাইটের আরেক নাম হচ্ছে ভেনাস, তারপরে হচ্ছে এরিস। তোমরা যে এই যে ইংলিশ লিটারেচার পড়তেছো না, ইংলিশ লিটারেচার কিন্তু এই গড গডেসের অনেক নাম পাবা, এবং থার্ড ইয়ারে তোমরা এই গড গডেসদের কাহিনী পাবা, খুব মজার কাহিনী ইনশাআল্লাহ। তো অ্যাপোলো গডের সাথে এই মহিলা ওরাকলের একটা সরাসরি সম্পর্ক ছিল। মানে এই মহিলাটি একটু আধ্যাত্মিক টাইপের ছিল। এই মহিলাটার আসল নাম হচ্ছে পাইথো বা পাইথিয়া, এবং সে যে মন্দিরে থাকতো, এই মন্দিরটা ডেলফি নামক একটা জায়গায় অবস্থিত। ডেলফি জায়গায় একটা পাহাড় আছে, পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট পিরেনাস। এই পাহাড়টা হচ্ছে করিন্থিয়ান গালফ, মানে করিন্থ উপসাগরের তীরে এই পাহাড়টা অবস্থিত, এবং এই জায়গাটার নাম ডেলফি। এই পাহাড়ের ঢালে একটা মহিলা থাকতো যার নাম ওরাকল। প্রাচীন গ্রিসে মানে প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে, রাজনৈতিক বা ধর্মীয়, প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে এরা না এই যে এই ওরাকলের মানে এই মহিলার উপদেশ নিত, কারণ এই মহিলা ভবিষ্যৎবাণী করতে পারত। কেন? কারণ তার সাথে ওই যে অ্যাপোলো গড, এই অ্যাপোলোর একটা সরাসরি সম্পর্ক ছিল। মানে এটা ওই সময়ের মানুষ বিশ্বাস করত। এবং এই ওরাকলের কাহিনীটাকে সফোক্লেস তার এই এডিপাস নাটকের মধ্যে খুব সুন্দরভাবে বর্ণনা করেছে। তো অ্যাপোলোর সাথে, যেহেতু মানে এটা ওই সময়কার মানুষরা বিশ্বাস করতো, বাস্তবে তো আসলে অ্যাপোলো, জিউস এই ধরনের তো কোনো গড গডেস তো আসলে নেই। এটা তো হচ্ছে ওই যে যেটাকে আমরা বলি যে পৌরাণিক কাহিনী। তো এই মহিলাটার সাথে তৎকালীন গ্রিসের, মানে এটা বাস্তব কাহিনী বলতেছি, সফোক্লিসের নাটকের না, মানে ওই সময় গ্রিসে আসলেও বিভিন্ন পলিটিক্যাল, তারপর বিভিন্ন ওই যে রাজারা যদি কোনো যুদ্ধে যাইতো, মানে প্রত্যেকটা সিরিয়াস ডিসিশনের আগে তারা এই মন্দিরে এসে এই ওরাকলের সাথে কাউন্সিলিং করত। এবং এই মহিলাটা সে একা একা একটা সন্ন্যাসী জীবন বসবাস করত। এবং এই মন্দিরের নিচে আন্ডারগ্রাউন্ডে তার একটা সেল, একটা কক্ষ ছিল, ওখানে বসে সে ধ্যান করত। এবং মানুষজন ওইখানে গিয়ে এই পাহাড়ের ঢালে নির্জন এলাকায় মন্দিরে গিয়ে এই মহিলার সাথে কাউন্সিলিং করে আসতো যে ভবিষ্যতে কি হতে পারে। এই চরিত্রটাকে সফোক্লিস তার এই নাটকে নিয়ে আসে, এবং এই ওরাকেলকে কেন্দ্র করেই কিন্তু এই নাটকের কাহিনীটা আবর্তিত হয়েছে। তোমরা সবাই ক্লিয়ার ওরাকেল সম্বন্ধে? আচ্ছা, ওরাকেলের কাহিনীটা কেন ক্লিয়ার করলাম, কারণ এই নাটকে ওই যে যেমনটা বলতেছি, নাটকের পুরা কাহিনীটাই কিন্তু আসলে এই ওরাকেলকে কেন্দ্র করে হয়েছে। এবং ওই যে প্রত্যেকটা কাহিনীর একটা মানে কি বলে, একটা মেইন জিনিস থাকে না, মানে যে জিনিসটা পুরা কাহিনীটাকে কন্ট্রোল করে, মানে পুরা কাহিনীটাকে ড্রাইভ করে, মানে যেটার উপর ভিত্তি করে কাহিনীটা প্রতিষ্ঠিত, এই ওরাকলের উপর ভিত্তি করে এই সফোক্লিসের এই নাটকটা প্রতিষ্ঠিত, মানে ওরাকলকে ঘিরেই কাহিনীটা। আচ্ছা, তাহলে আমি এবার কাহিনী শুরু করতেছি। কাহিনীর শুরুতেই বর্ণনা করা হয়েছে একটা নগরী, প্রাচীন গ্রিসের একটা নগরী, যেটার নাম হচ্ছে থিবস। এটাকে অনেকে বলে থিবেস বা থিবিস। থিবিস না, থেবিসও না, এটা হচ্ছে থিবস, THEBES, থিবস। থিবস নগরীর
একজন রাজা ছিল যার নাম হচ্ছে লায়াস। এই রাজাটার একটু স্বভাব খারাপ ছিল। এই রাজাকে আমি কিন্তু কাহিনীর সংক্ষেপে বলতেছি, কিন্তু যতটুকু সম্ভব মানে সব ইনফরমেশনই আমি দিব। এই লায়াস সে যখন জোয়ান ছিল তখন পার্শ্ববর্তী আরেকটা নগরী এলিস, এলিস নগরীর একজন রাজা ছিল। গাইস এক সেকেন্ড প্লিজ। এলিস নগরীর যে রাজা ছিল সেই রাজা এই লায়াসকে আমন্ত্রণ করে তার সবচেয়ে ছোট যে ছেলে, ঠিক আছে, তাকে ইয়ে করার জন্য, মানে শেখানোর জন্য। আচ্ছা, ওই এলিস নগরীর রাজার নাম ছিল পেলপস। আর এই পেলপসের সবচেয়ে ছোট ছেলের নাম হচ্ছে ক্রিসিপাস। এই ক্রিসিপাসকে ওই যে ঘোড়ার গাড়ি, মানে যেটাকে রথ বলে, তোমরা রথ চিনো না সবাই? রথ মানে যেটার ইংলিশ হচ্ছে চ্যারিয়ট, রথ রথ। হ্যাঁ স্যার। এই রথ চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য লায়াসকে আমন্ত্রণ করেছিল এই পেলপস। লায়াস তখন কি করেছিল, মানে এটা একটু কাহিনীটা একটু শুনতে বাজে শোনাবে। তার এই ছোট ছেলে মানে এই যে ক্রিসিপাস, সে তখন অনেক ছোট, তো এই ছোট ছেলেকে ট্রেনিং দেওয়ার জন্যই কিন্তু লায়াসকে আমন্ত্রণ করেছিল এই যে পেলপস। কিন্তু লায়াস কি করে, এই ক্রিসিপাসকে কিডন্যাপ করে এবং তাকে রেপ করে। তো যার কারণেই দেখা গেছে লায়াসের উপর একটা কার্স, একটা অভিশাপ দেয় অ্যাপোলো, ওই যে গড অ্যাপোলো। মানে ওই সময়কার মানুষ এই যে অভিশাপ বা কার্স এগুলাতে অনেক বিশ্বাস করত। লায়াসকে অভিশাপ করে এবং লায়াসের কাছে ওই যে ওরাকেল, ওরাকেল একটা ভবিষ্যৎবাণী দেয় যে তোমার ঘরে যে সন্তান হবে ওই সন্তানের হাতেই তোমার মৃত্যু হবে। আমি কাহিনীতে চলে গেছি কিন্তু একটু শর্ট করে বলতেছি। তো লায়াসের ঘরে একটা ছেলে সন্তান আসলেই জন্ম নেয় এবং লায়াস যখনই জানতে পারে যে তার একটা ছেলে সন্তান হয়েছে তখন তার ওই যে ওরাকেলের ভবিষ্যৎ কাহিনীটা মনে পড়ে যায়, যে ওরাকেল তো আমরা বলছিল যে আমার সন্তানের হাতেই নাকি আমার মৃত্যু হবে। কিন্তু এটা কিন্তু লায়াসের উপর একটা কার্স, একটা অভিশাপ ছিল। কেন? কারণ সে ওই যে পেলপস এর যে ছোট ছেলে ক্রিসিপাস, এই ক্রিসিপাসকে সে কিডন্যাপ করে রেপ করছিল। তো এই পেলপসের ছেলের সাথে এই অবিচার করার জন্য কিন্তু লায়াসের উপর এই কার্স, এই অভিশাপটা অ্যাপোলো দিয়ে দিয়েছিল। এবং এই অভিশাপ সম্বন্ধে লায়াস জানতে পারে এই ওরাকেলের কাছে গিয়ে। ওরাকেল ওই যে ওই মহিলাটা যেটা ওই যে ডেলফির ওই মন্দিরে থাকে। তো লায়াস যখন জানতে পারলো তার সন্তান হয়, সে তখন তার ওয়াইফ, লায়াসের ওয়াইফ মানে যে রানী ছিল, থিবস এর রানী জোকাস্টা, জোকাস্টাকে তখন বলে যে এই সন্তানকে মেরে ফেলো। এবং লায়াস কি করে জানো, এই বাচ্চাই শিশু সন্তানের ওই যে দুই পায়ের গোড়ালি আছে না, মানে দুইটা পাকে একসাথে করে দুই পায়ের গোড়ালির ভিতর দিয়ে ওই যে একটা লোহার রিং দিয়ে দুই পা আটকে দিছে। মানে একটা লোহার একটা গোল একটা রিং, মানে ওই যে যেরকম মেয়েরা কানের ভিতর দিয়ে এই যে কানের রিং ঢুকায় না কানের ভিতর দিয়ে, তো এরকম দুই পাকে একসাথে করে দুই পায়ের গোড়ালির ভিতর দিয়ে লোহার রিং ঢুকে দুই পা আটকায় দিছে। আটকায় দিয়ে বাচ্চাটাকে বলছে, জোকাসটাকে মানে তার তার বউ, তার রানীকে বলছে যে তুমি এই বাচ্চাটাকে মেরে ফেলো। তো মা কি কখনো সন্তানকে মারতে পারে? মা তখন কি করে, এই শিশুটাকে তাদের একজন কর্মচারী মানে তাদের অধীনস্থ একজন রাখাল, একজন শেফার্ডকে দিয়ে পাঠায় দেয় সিথেরান পাহাড়। সিথেরান মানে থিবস এর, থিবস নগরীর বাইরে একটা পাহাড় আছে সিথেরান। তোমরা কিন্তু এখানে দুইটা পাহাড়ের নাম পেয়েছো। একটা পাহাড়ে ওই যে ডেলফি ওই যে মন্দিরটা আছে যেখানে ওরাকেল থাকে, ওই পাহাড়ের নাম কি? পার্নেসাস, পার্নেসাস। আর এই যে জোকাসটা তার এই শিশু সন্তানকে পাঠায় দিল আরেকটা পাহাড়ে, এই পাহাড়ের নাম হচ্ছে সিথেরান। তো জোকাসটা সে তো তার শিশু সন্তানকে মারতে পারবে না, তো সে তখন তাদের একটা কর্মচারী একটা রাখালকে দিয়ে বলল যে তুমি আমার এই বাচ্চাটাকে ওই সিথেরান পাহাড়ে গিয়ে রেখে আসো। তো এই রাখালটা তার
একটু মায়া লাগলো, একেবারে শিশু ফুটফুটে একটা সন্তান, বুঝোই তো রাজার ঘরের সন্তান, নর্মাল ঘরের কোনো সন্তান না, ফুটফুটে এত সুন্দর একটা সন্তান, এটাকে মেরে ফেলবে। তো এই যে লায়াসের অধীনস্থ, মানে যে লায়াস আর জোকাসটা এদের অধীনস্থ যে রাখালটা, তাকে যে শিশু সন্তানটা দেওয়া হলো, এই রাখালটা কি করলো, পার্শ্ববর্তী আরেকটা নগরী আছে করিন্থ, ওই করিন্থ নগরীর আরেকটা রাখালের কাছে এই শিশু সন্তানটাকে দিয়ে দিল। মানে এই রাখালটা, এই যে জোকাসটা যে রাখালের কাছে এই শিশুটাকে দিল, ওই যে ওই সিথারান পাহাড়ে রেখে আসার জন্য, তো এই রাখালটা ওই শিশুটাকে মারতে পারলো না, তারও মনের মধ্যে একটা মায়া হলো। তো এই রাখালটা তখন কি করলো, ওই সিথেরান পাহাড়ে আরেকটা রাখাল আছে, যে রাখাল পার্শ্ববর্তী যে নগরী করিন্থ, ওই ওই নগরীতে বসবাস করত, এই করিন্থ নগরীর ওই রাখালের কাছে বাচ্চাটাকে দিয়ে দিল। তো করিন্থ নগরীর এই রাখালটা কি করলো, ওই বাচ্চাটাকে নিয়ে করিন্থের যে রাজা পলিবাসের কাছে দিয়ে আসলো, কারণ ওই রাখাল জানতো এই করিন্থের যে রাজা পলিবাস, এ ছিল নিঃসন্তান। তো পলিবাসের কাছে যখনই শিশু সন্তানটাকে দিয়ে আসে, পলিবাস তখন এই শিশু সন্তানটাকে বড় করতে থাকে। ও আর আরেকটা কথা, ওই যে করিন্থ নগরে, মানে ওই যে সেকেন্ড যে রাখাল, এখানে কিন্তু দুইটা রাখাল, একটা হলো ওই যে লায়াস আর জোকাস্টার অধীনস্থ যে রাখাল, যার কাছে জোকাসটা এই শিশু সন্তানটাকে দিয়ে দিল, এটা প্রথম রাখাল। আর দ্বিতীয় রাখাল হলো এই যে প্রথম রাখালটা আরেকটা রাখাল, ওই যে করিন্থের যে রাখালটা ওই যে সিথেরান পাহাড়ে মেষ চড়াচ্ছিল, ওই দ্বিতীয় রাখালটা তখন এই যে শিশু সন্তানের পায়ের মধ্যে ওই যে লায়াস যে একটা লোহার রিং আটকে রাখছিল, পা থেকে এই রিংটা খুলে ফেলে, এবং সে খেয়াল করে ওই যে দ্বিতীয় রাখালটা, যে কিনা করিন্থের রাজার কাছে শিশুটাকে দিয়ে আসে, দ্বিতীয় রাখালটাই শিশুটার নাম রাখে এডিপাস। এটা কিন্তু দ্বিতীয় রাখালটার নাম রাখে, কারণ সে খেয়াল করে এই বাচ্চাটার ওই যে পায়ের গোড়ালির ভিতর দিয়ে ওই যে লোহার রিং ঢুকাইছে না, তো পায়ের গোড়ালিটা ফুলে গেছে, তো সে কারণে সে এই বাচ্চাটার নাম রাখে ফোলা, মানে ফুলে যাওয়া পা, অর্থাৎ এডিপাস। এডিপাস নামের বিশ্লেষণটা এরকম, এডিন প্লাস পজ। এডিন মানে ফুলে যাওয়া, আর পজ মানে পা। এডিন প্লাস পজ ইকুয়ালস টু এডিপাস, মানে ফুলে যাওয়া পা, ইংলিশে সোয়ালেন ফুট। এবার বুঝছো এডিপাসের নাম কেমনে হয়েছে? তো দ্বিতীয় রাখালটা এই যে এডিপাসকে, শিশু এডিপাসকে পলিবাস এবং পলিবাসের যে রানী, মানে পলিবাসের বউ মেয়ে রূপ, এদের কাছে দিয়ে আসে, কারণ এই দ্বিতীয় রাখালটা যে করিন্থের যে রাখালটা, এই রাখালটা জানতো যে এদের কোনো সন্তান নাই, তো এদের কাছেই এডিপাস বড় হতে থাকে। তো এই যে দেখো, প্রথম যে বৈশিষ্ট্য বলছিলাম যে ট্র্যাজিক হিরোর একটা বৈশিষ্ট্য হচ্ছে সে উচ্চ ঘরে জন্ম হতে হবে, যে পাইলাম আমরা প্রথম বৈশিষ্ট্য। এখন দেখো দ্বিতীয় বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এডিপাস যখন বড় হয়, অর্থাৎ তার বয়স যখন 30 থেকে 40 এই মাঝামাঝি হয়, এই বয়সটা কোথাও ক্লিয়ারলি উল্লেখ করা নেই, 30 থেকে 40-এর মধ্যে হয়, তখন সে জানতে পারে ওই যে ওরাকেলের একটা কথা, যে তার হাতেই তার বাবার মৃত্যু হবে এবং সে তার মাকে বিয়ে করবে। তো সে জানতে পারে এটা, তো সে তখন কি করে, করিন্থ থেকে বের হয়ে যায়, করিন্থ থেকে বের হয়ে যায়। তো বের হয়ে সে মানে একেবারে শপথ নেয়, সে পণ করে যে সে করিন্থে আর ফিরে আসবে না, কারণ তার কানে ওই যে ওই ভবিষ্যৎবাণীটা পৌঁছে গেছে যে তার নিজের হাতেই তার বাবার মৃত্যু হবে এবং সে তার মাকে বিয়ে করবে। তো সে কারণে সে করিন্থ থেকে বের হয়ে যায়, কিন্তু সে কিন্তু জানে না তার আসল বাবা মাকে। তো করিন্থ থেকে সে বের হয়ে যায় থিবস এর উদ্দেশ্যে, কিন্তু এই এডিপাস কিন্তু নিজেও জানে না যে থিবসই হচ্ছে তার আসল জন্মস্থান। ঠিক আছে? তো সে যখন করিন্থ থেকে বের হয়ে থিবসের দিকে আসে, সে তখন আবার সেই ওরাকেলের কাছে যায়, ওই যে ওরাকেলের কাছে, ওই যে ডেলফিতে যায়, ডেলফিতে গিয়ে সে ওরাকেলকে জিজ্ঞেস করে যে আমার আসল বাবা মা কে। ওরাকেল তখন এটার উত্তর দেয় না, উত্তর না দিয়ে সে বরঞ্চ এডিপাসকে আরেকটা ভবিষ্যৎবাণী দেয় যে তুমি তোমার মার সাথে বিয়ে করবা এবং তোমার হাত রক্তে রঞ্জিত হয়ে থাকবে। এডিপাস আগামাথা কিছু বুঝে না, সে ওরাকেলের কাছ থেকে চলে আসে এবং সে থিবস নগরীর উদ্দেশ্যে যায়। সো থিবসের দিকে যে এডিপাস যাচ্ছে এটা কিন্তু জাস্ট র্যান্ডম, মানে সে এমনি, সে কিন্তু জানে না যে থিবসই হচ্ছে তার আসল জন্মস্থান। সো সে যখন থিবসের দিকে যাচ্ছিল, সবাই কি শুনছো? এভরিওয়ান, সবাই আছো না ঘুমাচ্ছো? জি স্যার, আছি স্যার। জি আচ্ছা, স্যার।
তো সে যখন এই যে ডেলফি থেকে, ওই যে ওরাকলের জায়গার নাম কি ডেলফি, সে থেকে সে যখন থিবসের দিকে যেতে থাকে, তখন রাস্তার মধ্যে একটা 3 রাস্তার মোড় আসে। ঠিক আছে, এই 3 রাস্তার মোড়ের নাম হচ্ছে ডেভলিয়া। তোমরা কিন্তু পেঁচায় ফেলো না, একটা হলো ডেলফি যেখানে ওরাকল থাকে, আর আরেকটা হলো 3 রাস্তার মোড়, এটা থিবস নগরীর বাইরে, এটা নাম হচ্ছে ডেভলিয়া। ডেলফি, ডেভলিয়া। এই ডেভলিয়াতে এসে এই এডিপাস, সে একটা ঘোড়ার গাড়িতে বসা ছিল, ওই যে চ্যারিয়ট, ওই যে রথ। সে দেখলো আরেকটা ঘোড়ার গাড়ি আসতেছে, আরেকটা ঘোড়ার গাড়িতে একটা বুড়া লোক বসা, একটা বুড়া রাজা বসা, এবং তার সাথে কিছু তার সার্ভেন্ট আছে। তো তো রাস্তাটা একটু সংকীর্ণ ছিল। তো ওই যে বুড়া লোকটা আসতেছিল, সে তো রাজা, সে তো থিবসের রাজা, মানে ওই যে লায়াস, কিন্তু এডিপাস তো একে চিনে না, কারণ সে তো কখনো করিন থেকে বের হয় নাই। তো এডিপাসের ঘোড়ার গাড়িটাকে ওই বুড়া লোকের ঘোড়ার গাড়িটা সাইড দিচ্ছিল না। তো কথায় কথায় দুজনের মধ্যে একটু তর্ক হয়, এবং ওই বুড়া লোকটা, মানে ওই যে লায়াস, সে তার হাতের লাঠি, ওই যে তোমরা দেখছো না প্রত্যেকটা রাজার হাতে একটা স্বর্ণের লাঠি থাকে, যেটাকে রাজদণ্ড বলা হয়, তো এই রাজদণ্ড দিয়ে সে এডিপাসকে আঘাত করে। তো এডিপাস তো জোয়ান, তার রক্ত তো গরম, তো সে তখন কি করে, ওই বুড়া লোকটাকে ঘোড়ার গাড়ি থেকে ফেলে দেয় এবং বুড়া লোকটাকে মেরে ফেলে। কিন্তু এই যে এডিপাস যে মারলো, এটা কিন্তু এডিপাস না জেনে মারছে, এবং এটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় ভুল। ওই যে হামার্শিয়া, ট্র্যাজিক ফ্ল। এই যে দেখো এডিপাস ভুলটা করলো, কিন্তু এডিপাস কিন্তু জানে না যে এই হচ্ছে তার আসল বাবা। মানে এই লোকের সাথে তার তর্ক লাগছে, মানে ওই বুড়া লোকটা বলতেছিল যে তোর গাড়িরে আমি সাইড দিব না, তোর গাড়ি সরা, আমার গাড়ি যাবে। আর এডিপাস গেছে চাইতে যে হ্যাঁ, আমার গাড়ি কে লেগে যাবে না, তোমার গাড়ি যাবে, এই যে কথায় কথায় তর্ক লাগছে। তারপর এডিপাস এই লোকটাকে মেরে ফেলে, বাট হি ডিড নট নো দ্যাট দিস ওল্ড গাই ইজ হিজ বায়োলজিক্যাল ফাদার। তো এই বুড়া লোকটাকে মারার পর এডিপাস থিবসের দিকে যায়। থিবসের পাশে একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের চূড়ায় একটা আজব প্রাণী, একটা কি আজব প্রাণী বাস করত, যে প্রাণীর নাম হচ্ছে স্ফিংস। স্ফিংস বানানটা দেখো। এই প্রাণীটার বর্ণনা হচ্ছে এরকম: the head and the breast of a woman, body of a lioness, wings of an eagle, tail of a serpent. কম্বিনেশন দিয়ে দেখছো, মানে রূপকথা তো এরকমই হয়। এটা একটা আজব একটা প্রাণী, যে প্রাণীটার মুখমণ্ডল, মানে মাথাটা একটা মহিলার মতো, এবং ব্রেস্ট, মানে ব্রেস্টটা হচ্ছে একটা মহিলার মতো, বডিটা হচ্ছে একটা সিংহীর মতো, আবার পাখনাও আছে, একটা ঈগলের মতো বিশাল পাখনা আছে, আবার লেজটা হচ্ছে সার্পেন্ট। সার্পেন্ট মানে গুইসাপ, গুইসাপের একটা লেজের মতো লেজ আছে। মানে মহিলার মাথা, মহিলার ব্রেস্ট, সিংহীর শরীর, ঈগলের পাখা, আর একটা সার্পেন্টের লেজ। এটা কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেন আসবে, স্ফিংসের বর্ণনা। আবার এই স্ফিংসটা কিন্তু কথাও বলতে পারতো। তো এই স্ফিংসের কথা হচ্ছে পুরাই থিবস নগরীটাকে গ্রাস করে রাখতো, মানে থিবস থেকে যেই বের হতো বা থিবসে যেই ঢুকতো, প্রত্যেকটা পথিক, প্রত্যেকটা পথচারীকে এই স্ফিংস একটা ধাঁধা, ধাঁধা ইংলিশ হচ্ছে রিডল, একটা ধাঁধা জিজ্ঞেস করতো। ধাঁধাটা কি জানো? হোয়াট ইজ দ্য ক্রিয়েচার, খুব মজার একটা ধাঁধা। হোয়াট ইজ দ্য ক্রিয়েচার হু ওয়াক্স অন four feet, FEET, feet in the morning, 2 at noon, and 3 in the evening. কোন সেই প্রাণী যেটা সকালে 4 পায়ে হাঁটে, দুপুরে 2 পায়ে হাঁটে, সন্ধ্যায় বা বিকালে 3 পায়ে হাঁটে? আচ্ছা, এটা তোমাদেরকে জিজ্ঞেস করলাম, বলো তো এটা কোন প্রাণী? সকালে 4 পায়ে, দুপুরে 2 পায়ে, আর বিকালে 3 পায়ে। কেউ বলতে পারো? Anyone? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাই মাইক মিউট করো। বাচ্চাকালে 4 পায়ে হাঁটে, মিডল বয়সে 2 পায়ে, আর একবারে ওল্ড এজে এসে এক্স্যাক্টলি। আচ্ছা, মিউট ইউর মাইক, সবাই মাইকটা মিউট করো। এটা হচ্ছে মানুষ। এখানে যে বলা হচ্ছে সকাল, সকালে 4 পায়ে হাঁটে, সকাল মানে হচ্ছে মানুষের শিশুকাল। তোমরা জানো সাহিত্যের মধ্যে ওই যে তোমরা
ফার্স্ট ইয়ারে পড়েছিলে না ওই যে গেম অফ দ্য টয়লাইট, ওখানে আমি তোমাদের শিখিয়েছিলাম না যে ওখানে অনিতা দেসাই সকাল দুপুর বিকাল আর সন্ধ্যার একটা ব্যাখ্যা দিয়েছে। মানে সাহিত্যে সবসময় দেখবা যে দিনের যে ভাগগুলো, এই দিনের ভাগগুলো দিয়ে মানুষের জীবনের এক একটা পিরিয়ডকে বোঝায়। যেমন সকাল বা ভোর, এটা হচ্ছে শিশুকাল, দুপুর হচ্ছে জোয়ানকাল, বিকাল হচ্ছে বয়স্ককাল, আর সন্ধ্যা বা রাত হচ্ছে মৃত্যু। এটা সবসময় মনে রাখবা। তো এই যে সকালে 4 পায়ে হাঁটে, মানে শিশুকালের প্রত্যেকটা মানব শিশু কিন্তু এই যে হাতে পায়ে হামাগুড়ি দেয় না, মানে সামনের 2 হাত আর পা, 2 হাত আর 2 পা দিয়ে শিশুরা হাঁটে না, এটা হচ্ছে সকালে 4 পায়ে হাঁটে। দুপুরে, দুপুর মানে কি জোয়ানকাল, ওই যে বললাম না দিনের এক একটা অংশ হচ্ছে জীবনের এক একটা ভাগ। তো দুপুরটা হচ্ছে ভর জোয়ান, মানে একদম জোয়ানকাল। তো মানুষ যখন জোয়ান থাকে তখন কি মানুষের কোনো সাপোর্টের দরকার হয়? মানুষ 2 পায়ে ভর করে হাঁটতে পারে। তো দুপুর হচ্ছে জোয়ানকাল। আর ইভিনিং বা আফটারনুন, বিকাল বা সন্ধ্যা, এটা হচ্ছে বয়স্ক বৃদ্ধকাল। বৃদ্ধকালে প্রত্যেকটা মানুষ একটা লাঠির উপর ভর দিয়ে হাঁটে, অর্থাৎ 3 পা, 2 পা আর একটা লাঠি। তো এটাই হচ্ছে স্ফিংসের এই ধাঁধা, যে কোন প্রাণী সকালে 4 পায়ে হাঁটে মানে শৈশবকালে 4 পা, দুপুরে 2 পায়ে হাঁটে মানে জোয়ানকালে 2 পা, আর বিকালে 3 পায়ে হাঁটে মানে বার্ধক্য অবস্থায় ওই যে লাঠিতে ভর দিয়ে হাঁটে। এই ধাঁধার উত্তর যে না দিতে পারতো, যে পথিক মানে যারা থিবস থেকে বের হয় বা থিবসে ঢুকে, এই ধাঁধার উত্তর যে না দিতে পারতো তাকে স্ফিংস খেয়ে ফেলতো। কিন্তু এডিপাস, সে তো রাজপুত্র, সে অনেক ট্যালেন্টেড, অনেক শক্তিশালী, অনেক বুদ্ধিমান, সে ঠিকই উত্তরটা দিতে পারে। তো এডিপাস যখন প্রথম এই উত্তরটা দিল তখন স্ফিংস ওই পাহাড় থেকে ঝাঁপ দিল, ঝাঁপ দিয়ে নিজেকে মেরে ফেললো, মানে স্ফিংস নিজে আত্মহত্যা করলো। এবং স্ফিংসের এই গ্রাস, স্ফিংসের এই দাপট থেকে থিবস নগরী বেঁচে গেল। তা না হলে এতদিন পর্যন্ত থিবস থেকে কেউ বেরোতেও পারতো না, কেউ ঢুকতেও পারতো না, এই স্ফিংস ওদেরকে খেয়ে ফেলতো। কিন্তু এডিপাস যেহেতু এই স্ফিংসের উত্তর দিতে পারছে, ওই যে রূপকথায় যেরকম হয়, স্ফিংস নিজেকে মেরে ফেললো এবং এই থিবস নগরী স্ফিংসের দাপট থেকে মুক্ত হয়ে গেল। এবং উপহার স্বরূপ থিবসের ওই যে থিবস নগরবাসী, ওরা যখন দেখলো যে এডিপাসের কারণে এই যে স্ফিংসের কবল থেকে তারা মুক্ত হয়ে গেছে, তারা তখন এডিপাসকে সাদরে আমন্ত্রণ করলো এবং তারা এডিপাসকে তাদের রাজা হিসেবে মেনে নিল। এবং থিবসের যে রানী জোকাস্টা, যে কিনা এডিপাসের আসল মা, এই জোকাস্টার সাথে এডিপাসের বিয়ে দিয়ে দিল। এডিপাস কিন্তু এখনো জানে না, সে ইতোমধ্যে থিবসে ঢুকার আগে ওই যে 3 রাস্তার মোড় ডেভলিয়া, ওখানে সে তার বাবাকে না জেনে বিয়ে করছে, আর এখন থিবসের মধ্যে ঢুকে সে তার মার সাথেও না জেনে বিয়ে করছে। এবং এই থিবসে তার মার সাথে যে সে বিয়ে করলো, এই ঘরে তার 4টা সন্তান হয়েছিল। ইথিওক্লেস, তারপর হচ্ছে পলিনিসেস, এটা হলো 2 ছেলে আর 2 মেয়ে, অ্যান্টিগোনি অ্যান্ড ইসমিন। এই 4টা সন্তান এডিপাস আর জোকাস্টার ঘরে হয়েছিল, কিন্তু এডিপাস কিন্তু আসলে জানতো না। একটা সময় কি হয়, থিবস নগরীতে, আমি কাহিনী খুব সংক্ষেপে বলেছি, থিবস নগরীতে খুব ভয়ঙ্কর আকারে প্লেগ রোগ দেখা দেয়। তো এডিপাসের মামা, মানে বায়োলজিক্যালি মামা, কিন্তু এখন যেহেতু এডিপাস ভুলে তার মাকে বিয়ে করে ফেলছে, তাহলে সম্পর্কে কি হবে, শ্যালক, তাই না, মানে ব্রাদার ইন ল, কিন্তু আসলে তো লাগে তার মামা, কিন্তু এখন যেহেতু বিয়ে করে ফেলছে তাহলে হয়ে গেছে শ্যালক। এই ছিল ক্রিয়ন। তো এডিপাস যখন দেখলো যে তার এই যে থিবস নগরীতে প্রচুর পরিমাণে প্লেগ রোগ দেখা দিছে, তো ক্রিয়নকে বলল যে ওই ওরাকেলের কাছে আবার পাঠাইলো। ক্রিয়নকে বলল যে তুমি ওরাকেলের কাছে যাও এবং ওরাকেলের কাছ থেকে জেনে আসো যে প্লেগ রোগের কারণ কি। ওই যে বললাম না যে প্রাচীন গ্রিসে প্রত্যেকটা ঘটনার জন্য ওরাকেলের সাথে কাউন্সিলিং করা হতো, কারণ ওরাকেল ভবিষ্যৎবাণী করতে পারতো এবং সবাই বিশ্বাস করতো যে ওরাকেলের সাথে অ্যাপোলো গডের যোগাযোগ আছে। তো ওরাকেল তখন ক্রিয়নকে এটা বলল যে তোমাদের এই নগরীতে যে প্লেগ রোগ হয়েছে, এটার কারণ হচ্ছে তোমাদের যে প্রাক্তন রাজা লায়াস, তার খুনির বিচার হয়নি। তার খুনির যতক্ষণ না পর্যন্ত বিচার হবে ততক্ষণ না পর্যন্ত তোমাদের এই প্লেগ রোগ দূর হবে না। তো ক্রিয়ন এসে এটা এডিপাসকে বলল, এবং এডিপাসের কিন্তু সে অনেক ভালো স্বভাবের ছিল, সে কিন্তু প্রজাদরদি ছিল, এবং এই যে প্লেগ রোগটা দূর করার জন্য সে যে এতটা অস্থির হয়েছে, এটা কিন্তু তার মানে রাজা হওয়ার যে গুণাবলী, এটাকে কিন্তু প্রকাশ করে। কিন্তু তার এই গুণাবলীটাই তার জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছে, এটাও কিন্তু তোমাদের নোটে আমি লিখে দিয়েছি।
ঠিক আছে? মানে এটা কিন্তু তার একটা ভালো গুণ যে সে তার মানে প্রজা মানে সে তার নগরবাসীদেরকে প্লেগ রোগ থেকে দূর করতে চেয়েছে, কিন্তু তার এই গুণটাই তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। কিভাবে? ক্রিয়ন এসে যখন এডিপাসকে বলল যে প্রাক্তন রাজার খুনিকে যতক্ষণ না পর্যন্ত শাস্তি না দেওয়া হবে ততক্ষণ না পর্যন্ত এই প্লেগ রোগটা যাবে না, এটা একটা অভিশাপ। তখনকার মানুষ কিন্তু অভিশাপে অনেক বিশ্বাস করত। তো তখন এডিপাস এই থিবস নগরীতে একটা অন্ধ ভবিষ্যৎবাণীওয়ালা একটা লোক ছিল যার নাম হচ্ছে টিরেসিয়াস। এই নাটকের আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার টিরেসিয়াস। এ কিন্তু ব্লাইন্ড ছিল, দ্য ব্লাইন্ড প্রফেট, মানে অন্ধ ভবিষ্যৎবাণী যে করতে পারে। এই টিরেসিয়াসকে ডেকে পাঠালো এডিপাস, জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি তো ভবিষ্যৎবাণী করতে পারো, তোমার তো একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে, তোমার কি মনে হয় খুনি কে? এখন টিরিসিয়াস এর তো একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে, এই টিরিসিয়াসের কিন্তু আবার আলাদা আরেকটা কাহিনী আছে। তোমরা কি শুনবে নাকি ঘুম পাচ্ছে? আমি কি সংক্ষেপে বলবো যে টিরিসিয়াস এই ক্ষমতা কার কাছ থেকে পাইছে? জি স্যার স্যার বলেন। জি স্যার। তোমরা বোরিং ফিল করতেছো না তো? নট এট অল। স্যার। না স্যার, বড় মজাই লাগছে। ওদের আরেকটা গডেস ছিল যার নাম হচ্ছে অ্যাথেনা, দ্য গডেস অফ উইমেন। তো টিরিসিয়াস সে কিন্তু একটা সাধারণ মানুষ, ওরাকেলও কিন্তু একটা সাধারণ মানুষ, কিন্তু ওরাকেলের সাথে অ্যাপোলোর একটা সম্পর্ক ছিল। মানে রূপকথায় তো বুঝোই, গডের সাথে মানুষের সম্পর্ক, গডের সাথে গডের সম্পর্ক। আচ্ছা যাক, তো ওদের আরেকটা গডেস মানে ওদের এক একটা গডের কিন্তু এক একটা ক্ষমতা ছিল। যেমন অ্যাপোলো ছিল দ্য গড অফ লিটারেচার, দ্য গড অফ ডিজিজ, দ্য গড অফ ইউথ অ্যান্ড বয়েজ। তারপর জিউস মানে সমস্ত গডের যে রাজা জিউস ওয়াজ দ্য গড অফ স্কাই, দ্য গড অফ থান্ডার। অ্যাথেনা অ্যাথেনা ছিল দ্য গডেস অফ উইমেন, মানে নারীদের দেবী ছিল অ্যাথেনা। তো একবার কি হয়েছে, টিরেসিয়াস কোন একটা জায়গায় ছিল, সেখানে সে হঠাৎ করে দেখলো দুটো সাপ সঙ্গম করতেছে, মানে দুটো সাপ ফিজিক্যাল রিলেশন করতেছে। এরকম অবস্থায় টিরেসিয়াস দুটো সাপকে দেখেছিল, এটা কিন্তু রূপকথার কাহিনী। তো টিরেসিয়াস কি করে, লাঠি দিয়ে বাড়ি মেরে দুটো সাপকে আলাদা করে দেয়। এটা কিন্তু সে মানে সে কিন্তু জাস্ট নিজে থেকে করছে, যে দুটো সাপকে সঙ্গমরত অবস্থায় পাইছে, লাঠি দিয়ে বাড়ি মেরে দুটো সাপকে আলাদা করে দিছে। এটা দেখার পর ওই গডেস এই কাহিনীটা দেখার পর টিরিসিয়াসকে একটা অভিশাপ দিছে যে তুই যেহেতু এই দুটো সাপকে আলাদা করলে, এই দুটো সাপ একসাথে তারা খুব সঙ্গমরত অবস্থায় ছিল, তুই যেহেতু এদেরকে আলাদা করলি, তোকে আমি একটা অভিশাপ দিয়ে দিচ্ছি, তুই আধা পুরুষ আধা মহিলা হয়ে থাকবি। মানে টিরেসিয়াস এর অর্ধেকটা ছিল নারী, মানে ওই অভিশাপ পাওয়ার পর টিরেসিয়াসের উপরের অংশটা, মানে সে মানুষই ছিল কিন্তু তার উপরের অংশটা হয়ে গিয়েছিল মহিলাদের মতো, মানে তার ব্রেস্ট হয়ে গিয়েছিল, আর নিচের অংশটা ছিল পুরুষদের মতো। কিন্তু এই অভিশাপের পাশাপাশি আবার অ্যাথেনা তাকে আরেকটা মানে আরেকটা ক্ষমতাও দিয়ে দিছে, যে তুই ভবিষ্যৎ দেখতে পারবি। মানে একদিকে বাসও দিছে, আরেকদিকে উপকারও করছে। এই হচ্ছে টিরিসিয়াসের কাহিনী। ঠিক আছে? তো এই টিরিসিয়াসকে ডেকে পাঠালো এডিপাস। এডিপাস জিজ্ঞেস করলো যে তুমি বলো তো আসলে খুনিটাকে? তো টিরিসিয়াস তো জানে খুনিকে, খুনি তো আসলে এডিপাস, এডিপাস নিজেই তো খুনি, তাই না? কিন্তু এডিপাস তো জানে না। গাইস, এই যে তোমাদেরকে শিখিয়েছিলাম না ড্রামাটিক আইরনি, এই যে এখন আমরা চলে আসছি ড্রামাটিক আইরনি। কারণ আমরা যারা অডিয়েন্স, আমরাও কিন্তু বুঝতেছি যে এডিপাসই কিন্তু ল্যাসকে মারছে, কিন্তু নাটকের ভিতরে স্বয়ং এডিপাস কিন্তু জানে না সেই আসলে খুনি। সে উল্টা আরো খুনিকে খুঁজে বেড়াচ্ছে। তো টিরিসিয়াস অনেক রিকোয়েস্ট করতেছে যে মহারাজ, কারণ এডিপাস তো রাজা, তো টিরিসিয়াস ভয় পাইতেছে, সে যদি বলে যায় যে আপনি খুনি, তাহলে তো রাজা যদি তাকে কোনো শাস্তি দেয়। তো টিরিসিয়াস বলতেছে মহারাজ আমি বলতে চাচ্ছি না, আপনি আমাকে দিয়ে বলায়েন না। তখন এডিপাস খেপে গেছে, হ্যাঁ তুই বলবি না কেন? তো এডিপাস তখন উল্টা আরো সন্দেহ করে যে টিরিসিয়াসকে হয়তোবা ক্রিয়ন কোনো ঘুষ দিছে যাতে টিরিসিয়াস না বলে। তো যার কারণে এডিপাস খেপে যায়, এবং এডিপাস ওই যে ক্রিয়ন মানে যে আসলে তার মামা লাগে কিন্তু এখন হয়ে গেছে শ্যালক যেহেতু তার মাকে বিয়ে করছে, ক্রিয়নকে শাস্তি দেয় যে ক্রিয়নকে সে এক্সাইল নির্বাসনে মানে থিবস থেকে বের করে দিবে। আর টিরিসিয়াসকে এডিপাস খুব ধমক দিতে থাকে, হ্যাঁ তুই বলবি না কেন, তোরে বলতেই হবে, বল খুনিকে। কিন্তু টিরিসিয়াস বলতে চায় না। একটা সময় টিরিসিয়াস আর এডিপাসের মধ্যে একটা তর্কাতর্কি লেগে যায়, এবং এটার উপর তোমাদের একটা কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য কনফ্রন্টেশন বিটুইন, অথবা হোয়াট ইজ দ্য এনকাউন্টার বিটুইন এডিপাস এন্ড টিরেসিয়াস, এরকম একটা কোয়েশ্চেন আছে এটার উপরে। টিরেসিয়াস তো অন্ধ, তো এডিপাস তখন টিরেসিয়াসকে কটাক্ষ করে, হ্যাঁ তুই চোখেই দেখোস না, তুই বলতে পারবি কোত্থেকে? কিন্তু টিরেসিয়াস বলে মহারাজ অন্ধ আমি না, অন্ধ আপনি।
কারণ টিরিসিয়াস তো বুঝতেছে যে এই তো খুনি, কিন্তু এডিপাস তো আসলে বুঝতেছে না। মানে টিরিসিয়াস চোখ না থাকার কারণে অন্ধ, কিন্তু টিরিসিয়াস কিন্তু সত্যটা দেখতে পায়, ওই যে তার আধ্যাত্মিক ক্ষমতা আছে। আর এডিপাস, সে চোখ থাকা অবস্থায়ও সে অন্ধ, কারণ সে বাস্তব কাহিনীটা জানতেছে না, সেই যে আসলে খুনি এটা সে দেখতে পারতেছে না। তো যাই হোক, তো একটা সময় টিরিসিয়াসকে এডিপাস তার রাজদরবার থেকে বের করে দেয়। তো বের হতে হতে টিরিসিয়াস এডিপাসকে একটা কথা বলে, যে যে খুনি, সবাই তোমরা খেয়াল করো, এটা কিন্তু একটা কোটেশন। টিরিসিয়াস এডিপাসকে বলে যে খুনি, সে তার সন্তানের একদিকে বাবা, একদিকে সে তার সন্তানের ভাই। যে খুনি, সে তার সন্তানের এট এ টাইম বাবা প্লাস এট এ টাইম ভাই। আবার যে খুনি, সে তার মার এট এ টাইম সন্তান, এট এ টাইম জামাই। কারণ ওই যে এডিপাস তো জোকাসটাকে বলে বিয়ে করে ফেলছে না, তো টেরিসিয়াস কিন্তু কথাটা একটু মানে ইনডিরেক্টলি বললো। এরপরেও কিন্তু এডিপাস বুঝতে পারে না। এডিপাস তখন টিরিসিয়াসকে ভাগাই দিছে, যা তুই দূর হ। তো তারপরে এরকম এডিপাস যখন অনেক চিন্তায় টেনশনে করে আসে, তখন ওই যে জোকাসটা তখন এডিপাসকে ঠান্ডা করতে আসে। জোকাসটাও কিন্তু চিনতে পারতেছে না যে এটা তার নিজের ছেলে, কারণ এডিপাস তো 30 বছর পরে আসছে। জোকাসটা তখন বলে যে মহারাজ, আপনি এসব এই ভবিষ্যৎবাণীতে এসব কিছু মনে করেন না, কারণ অনেক আগে এই রাজত্বের যে প্রাক্তন রাজা ছিল, মানে জোকাসটার আগের হাজবেন্ড প্রাক্তন রাজা লায়াসকেও এরকম একজন ভবিষ্যৎবাণী করছিল যে সে তাকে নাকি তার সন্তান হত্যা করবে, কিন্তু লায়াসকে তার সন্তান হত্যা করে না। লায়াসকে কয়েকদিন আগে কয়েকজন ডাকাতরা মিলে হত্যা করেছিল ওই যে 3 রাস্তার মোড়ে ডেভলিয়াতে। এভরিওয়ান খেয়াল করো, কিন্তু নাটকের শেষে চলে আসছি। জোকাসটা যখন এই কথা এডিপাসকে বলে, তখন এডিপাস একটু ধাক্কা খায়। তখন এডিপাস আবার জিজ্ঞেস করে, তোমরা সবাই শুনতেছো? জি স্যার। এডিপাস তখন জোকাসটাকে বলে যে মহারানী, আপনি আরেকবার বলেন তো কোন জায়গায় মরছে। তখন জোকাসটা বলতেছে, আরে ওই যে আমাদের থিপসের বাইরে একটা 3 রাস্তার মোড় আছে না, ডেভলিয়া, ওখানে আমাদের রাজাকে একজন ডাকাত মেরে ফেলছে। তখন এডিপাস জিজ্ঞেস করে যে আচ্ছা, প্রাক্তন রাজার একটু বর্ণনাটা আমাকে দেন তো। তখন জোকাসটা বর্ণনা দেয় যে এরকম এরকম দেখতে। এডিপাস তখন একটু কনফিউজড হয়ে যায় যে কিরে, কারণ সে কিন্তু এরকমই একটা লোককে হত্যা করছিল, কিন্তু এডিপাস তো বেচারা জানতো না যে এই লায়াস। এডিপাস তখন একটু কনফিউজড হয়ে যায়। তো এডিপাস তখন কি করে, যে ওই সময় মানে এডিপাস এবং লায়াসের মধ্যে যখন তর্ক হচ্ছিল, তখন পাশে ওই রাখালটা ছিল, ওই যে যে প্রথম রাখাল যার কাছে জোকাসটা শিশু এডিপাসকে দিয়ে দিয়েছিল ওই যে সিথেরান পাহাড়ে রেখে আসার জন্য। তখন এডিপাস বলে যে আচ্ছা ঠিক আছে, এরকম একটা রাখাল আছে যে ওই সময় এই হত্যাকাণ্ডের সাক্ষী ছিল, আমি ওকে ডেকে পাঠাচ্ছি। তো যখন এডিপাস এরকম বলতে থাকে, তখন জোকাসটা মোটামুটি বুঝে যায়। জোকাসটা তখন বুঝে যায় যে হায় হায়, কাজ তো সারছে, এ তো আমার ছেলে। এবং জোকাসটা তখন বুঝতে পারে যে ওরাকেলের ভবিষ্যৎবাণী সত্য হইল। কিন্তু জোকাসটা এটা এডিপাসকে বলে না। এডিপাসকে তখন জোকাসটা উল্টা আরো রিকোয়েস্ট করে যে মহারাজ, আপনি ব্যাপারটাকে আর সামনে আগায়েন না। এটাও কিন্তু তোমাদের নোটে লিখে দিয়েছি যে ডেসপাইট জোকাস্টার রিকোয়েস্টের সত্ত্বেও এডিপাস এই খুনির সন্ধান করতেই থাকে, কিন্তু জোকাসটা না করে। দেখো, টিরিসিয়াসও কিন্তু না করছিল, টিরিসিয়াসের কথা শুনে নেই। জোকাসটাও কিন্তু না করতেছে যে আপনি এটা নিয়ে আর আগায়েন না, কিন্তু এডিপাস আগাইতেই থাকে। পরে যখন এই রাখাল ছেলেটা আসে, রাখাল ছেলেটা এসে সে বলে যে হ্যাঁ, আপনি হত্যা করছিলেন। তারপরে এই রাখালটা তখন বলে যে আজকে থেকে 30 বছর আগে এই রাজা রানীর যে শিশু সন্তান, তাকে আমি আমার নিজের হাতে করিন্থের একটা রাখালের কাছে দিয়ে আসছিলাম। তখন এডিপাস ওই যে আশেপাশের যারা কোরাস, এই নাটকের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে কোরাস। কোরাস হচ্ছে 15-16 জনের একটা টিম, মানে এরা হচ্ছে থিবস নগরবাসীদের প্রতিনিধি। থিবস নগরবাসীদের প্রতিনিধি 15-16 জনের একটা দল আর কি। এডিপাস তখনই কোরাসকে জিজ্ঞেস করে যে তোমরা কি ওই যে করিন্থের ওই রাখালটাকে কেউ চিনতে পারো? তো তখন করিন্থ থেকে ওই রাখালটা আসে, যে রাখালটা শিশু এডিপাসকে নিয়ে পলিবাসের কাছে দিয়েছিল। ওই রাখালটা এসে এডিপাসকে বলে যে তোমার বাবা মারা গিয়েছে, পলিবাস মারা গিয়েছে। এডিপাস তখন একটু খুশি হয় যে ওহ, বেঁচে গেছি, তাহলে তো আমি আমার বাবাকে মারি নাই। কারণ ওই যে এডিপাস তো ভবিষ্যৎবাণীতে জানতো যে তার নিজের হাতে নাকি তার বাবা মরবে। কিন্তু পরে এই যে দ্বিতীয় রাখালটাই আবার বলল যে সে তোমার আসল বাবা ছিল না, তোমাকে অনেক বছর আগে এই যে প্রথম রাখালটাকে দেখায়া বলে যে এই লোকটা আমাকে সিথেরান পাহাড়ে তুমি যখন শিশু ছিল তখন তোমাকে আমার হাতে দিয়ে গেছিল, তুমি আসলে এই রাজত্বেরই সন্তান।
তখন এডিপাসেরও আর বুঝতে দেরি রইলো না, আর জোকাসটা যখন এটা শুনে, জোকাসটা তখন দৌড় দিয়ে তার ভিতরে বেডরুমে চলে যায়, রাজপ্রাসাদের ভিতরে বেডরুমে চলে যায়, এবং সে ওখানে আত্মহত্যা করে, মানে নিজেকে দড়িতে, গলার মধ্যে দড়ি বেঁধে সে আত্মহত্যা করে। আর এডিপাস যখন সবকিছু জানতে থাকে, তখন এডিপাস সে তার তরবারি দিয়ে জোকাসটার কাছে যায় জোকাসটাকে হত্যা করার জন্য, কিন্তু এডিপাস গিয়ে দেখে জোকাসটা অলরেডি আত্মহত্যা করে বসে আছে। তখন এডিপাস কি করে, জোকাসটাকে ওই দড়ি খুলে দড়ি থেকে নামায়, এবং জোকাসটার ড্রেসের মধ্যে কয়েকটা স্বর্ণের কাঠি, গোল্ডেন পিন ছিল, পিআইএন পিন, এই স্বর্ণের কাঠিগুলো জোকাসটার ড্রেস থেকে খুলে এডিপাস তার দুই চোখ উপড়ে ফেলে, মানে দুই চোখ অন্ধ করে ফেলে, ওই কাঠি দিয়ে গুঁতা দিয়ে তার দুই চোখ উপড়ে ফেলে, সে নিজেকে অন্ধ করে ফেলে। তো যাই হোক, এডিপাস তো সবই বুঝতে পারে, এবং ওই যে ক্রিয়ন, যে ছিল এডিপাসের আসল মামা কিন্তু পরবর্তীতে হয়ে গেছিল তার শ্যালক, ক্রিয়নকে সে তখন রিকোয়েস্ট করে যে আপনি আমাকে নির্বাসনে পাঠায় দেন। কিন্তু ক্রিয়ন তখন এডিপাসের উপর মায়া করে, এবং এডিপাসের যে দুটো কন্যা ইসমিন আর অ্যান্টিগনি, এদের দায়িত্ব ক্রিয়নের উপর দিয়ে দেয় যে আপনি আমার এই মেয়ে দুটাকে খেয়াল রাখেন, ওরা যেন খুব ভালো একটা জীবন পায়, ওরা যেন ওদের বাবার মতো এত দুর্বিষহ জীবনটা না পায়। এবং শেষ পর্যন্ত এই সমস্ত নাটকের শেষে কোরাস একটা সুন্দর কথা বলে, এই যে এটা তোমাদের কোটেশন, নো ওয়ান শুড বি কনসিডার্ড হ্যাপি আনলেস হিজ ডেথ। কোনো মানুষকে ততক্ষণ পর্যন্ত সুখী বলা যাবে না যতক্ষণ না পর্যন্ত সে মৃত্যুবরণ করে। এই হচ্ছে কিং এডিপাসের কাহিনী। সবাই ঘুম। না স্যার। না স্যার।